ওটা করে দিত, আমি টয়লেটে যেতাম, খাবার দিত আমাকে 3 বেলা খাবার, খাবার যাই দিত, রান্না এত মান দেখলে আমার আমার রান্নার ব্যাপারে আমার চেহারা দেখে আমার খেতে ইচ্ছে হতো না। আর চোখে খাবার সামনে বসলে আমার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তো, আমি খাবো কি। 6-7 দিনের বলতে গেলে না খাই, শুধু একটু চা খেতাম বা একটু পরোটা একটু পোনা টুকরা খেতাম, সাদা ভাত 2-1 লোকমা খেতাম। এভাবেই আমার 6-7 দিন গেল, স্যালাইনের উপরে ছিলাম। তারপরে 6-7 দিন পরে আমাকে গিয়েছিল, আবার শিরোমণি নিয়ে আসলো। তারপর আমি প্রতিদিনই বলছি, আপনারা বলছেন যে আমাকে আপনাদের অপদস্থ কর্তৃপক্ষের কথা বলবে, কোথায় তারা, কোথায় তারা, আসে না কেন, আসে না কেন, আসবে, ওনাদের সময় হলে আসবে, ওনাদের সময় হবে। আসলে এইভাবে দিন চলতে থাকলো। আমার তো খাওয়া আস্তে আস্তে শুকিয়ে যেতে থাকলাম। দাঁড়িয়ে নামাজ পড়ে আমার ক্ষমতা হারিয়ে ফেললাম, বসে নামাজ পড়ে শুরু করলাম। পরে 1 মাস প্রায় না খাওয়া, আমি এই অবস্থায় এক পর্যায়ে আমি শুয়ে নামাজ পড়তে শুরু করলাম। আমি বসে নামাজ পড়ার আমার ক্ষমতা ছিল না। ঠিক 1 মাস পরের ঘটনা, 22শে আগস্ট রাতে নিয়ে গেল। 21শে আগস্ট রাত 11টা 50-এ আমাকে একজন এসে বলল যে আপনার সাথে আমাদের বড় ভাই কথা বলবে। তো বড় ভাই শব্দটা প্রথম শুনলাম ওখানে। আমি বললাম বড় ভাই মানে আমাদের উপরস্থ কর্তৃপক্ষ। তো আমি বললাম তো বাংলাদেশের সকল ব্যাংক, বিমা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ সবখানে তো উপরস্থ স্যার বলে, আপনারা কি বড় ভাই বলে আমাকে বোঝাতে চাচ্ছেন যে আপনার বেসামরিক প্রতিষ্ঠান? আমি 30 বছর একটা বাহিনীতে কাজ করেছি, এই ধরনের কাজ কি কোনো বেসামরিক প্রতিষ্ঠান করে? আপনারা আমাকে কি গন্ধ পেয়েছেন? যাই হোক, আমার রুম বন্ধ করে অন্ধকার করে দিল। অন্ধকার করে দিয়ে টর্চ লাইট নিয়ে একজন আসলেন। আমি তো তার চেহারা কিছু দেখার সুযোগ নেই, রুম অন্ধকার। আমার মাথার পিছনে উনি একটা চেয়ার নিয়ে বসলেন, বসে আমাকে বললেন খুব সংক্ষিপ্ত কথা, একটা অঘটন ঘটনের আশঙ্কায় আপনাকে আটক করা হয়েছিল, সে আশঙ্কাটা কেটে গেছে, আপনাকে এখন মুক্তি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আমি বলছি 21শে সেপ্টেম্বর রাত 11টা 50 কথা। আপনাকে এখন মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো আমি বললাম আমাকে মুক্তির জন্য কি আমরা দিন গুনবো না ঘন্টা গুনবো? তো উনি বললেন যে আপনি একজন সেনাবাহিনীর সাবেক জেনারেল, আপনি জানেন আপনার সিদ্ধান্ত তো সর্বোচ্চ পর্যায়ে থেকে আসবে, আমার মতো ব্যক্তির পক্ষে এটা সিদ্ধান্ত দেওয়া সম্ভব না। এই কথা বলে উনি চলে গেলেন। এরপর থেকে আমি দিন গুনছি, কেউ মুক্তির কথা বলে না, কিছুই বলে না। প্রতিদিন দোয়া করি, নামাজ পড়ি, দোয়া করি, চোখের পানি ফেলে কান্নাকাটি করি, কোন কথা। 19শে সেপ্টেম্বর মানে আরো প্রায় মাস খানেক পরে 19শে অক্টোবর প্রথম কয়েকজন অফিসার আসলো। আমাকে তখন রুম থেকে চোখ বেঁধে হাত বেঁধে মুখে করিয়ে ওখানে একটা রুমে নিয়ে গেলো। এটা তাদের ইন্টারোগেশন রুম, মানে কয়েকটা রুম আছে তাদের ইন্টারোগেশন রুম। এবং ওখানে অন্যান্য বন্দীদেরকে তারা অনেক নির্যাতন করে। আল্লাহর রহমত যে আমাকে তারা কোনো আমাকে শারীরিক নির্যাতন করেনি। তো আমাকে তারা আমার নামটা অনেক কিছু জিজ্ঞাসা করলো। তারপরে আমার সাথে বিভিন্ন অফিসারের পরিচয় ছিল, তাদের সাথে আপনার কি পরিচয়, অমুকের সাথে আপনার কি পরিচয়, অমুকের সাথে আপনি কি পরিচয়, কিভাবে চিনেন। তো স্বাভাবিকভাবেই এই সরকারে যারা জুলুম নির্যাতনের শিকার হয়েছে তারাই আমার সাথে বেশি যোগাযোগ করেছে, কারণ আমিও একজন জুলুম নির্যাতনের শিকার। তো আপনার সাথে তো সব সরকার বিরোধী লোকের সাথে যোগাযোগ দেখা যায়, আমাকে তারা বলছে। তো আমি বললাম যে আমরা সেনাবাহিনীতে কে সরকারকে বেসরকারি আমরা এটা কখনো দেখি না, সেনাবাহিনীতে কোনো দল নাই, সেনাবাহিনীর সবাই আমরা ভাই ভাই, আমরা সবাইকে ভাইয়ের মতো মনে করি, আমরা সেইভাবে যোগাযোগ করি। কে কি দল করে আমরা সেনাবাহিনীদের দেখি না। সুতরাং আপনারা যেটা বলছেন এটা আপনাদের কল্পনা প্রসূত। আমার সাথে এই ধরনের এই ধরনের বিরোধী করার জন্য এগুলি হিসাব করে আমরা যোগাযোগ করি না। আমি অমুকের সাথে অমুক জায়গায় চাকরি করেছি, অমুক সাথে অমুক জায়গায় চাকরি করেছি, আমি বিভিন্ন বিবরণ দিলাম। 19 তারিখে কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করে তারা চলে গেল। আবার 3 দিন পরে 22শে অক্টোবর আবার তারা আসলো, আবার একই ধরনের প্রশ্ন। এটা একটা আপনার ইন্টারোগেশনের একটা পদ্ধতি, একই প্রশ্ন বারবার করা, যেন কোনো যদি আমার বক্তব্যে ব্যতিক্রম হয় তাহলে তারা বুঝতে পারবে যে মিথ্যার আশ্রয় নিচ্ছে, তখন ওটা নিয়ে তারা আমাকে বারবার জিজ্ঞাসা করবে। তো সত্য বললে তো আর বারবার জিজ্ঞাসা করলে 100 বার জিজ্ঞাসা করলেও কোনো সমস্যা নেই। ইংরেজিতে বলে most difficult part of telling a lie is that you have to remember what you said the first time. প্রথমে যেটা বলছিল যদি মনে রাখতে না পারে তাহলে আমি দ্বিতীয়বার উল্টা পাল্টা বললে মিথ্যা হতে হবে। তো আমি যদি মিথ্যা না বলি তো আমার তো এটা মনে রাখার দরকার নেই। আমি দ্বিতীয়বার আমি যা জিজ্ঞাসা করলে একই কথা মনে রেখে একই প্রশ্ন করলো। এরপরে দীর্ঘদিন আবার জিজ্ঞাসা করেন, আমি তাদের বললাম আপনারা কতদিন আমাকে এভাবে আটকে রাখবেন, বলে আপনারা থাকেন আর আরো কিছু জিজ্ঞাসাবাদ করবো। 7ই ডিসেম্বর আমার তৃতীয়বার, আপনি ভারতের বিরুদ্ধে ফেসবুকে এত সোচ্চার কেন? আমি এখন একটু পিছনে দিয়ে ফিরে যেতে চাই। আমি আমার শরীরের প্রতিটা অনুপরমাণু, শিরা উপসার, রক্তবিন্দু, সমস্ত অস্থি মজ্জা
খাঁটি দেশপ্রেমিক আপাতমস্তক সৈনিক। আমি যে জীবন দেওয়ার জন্য শপথ নিয়েছিলাম, আমি যোগদান করেছি, আমি এখনো প্রস্তুতি দিয়েছি জীবন দেওয়ার জন্য। তো আমি বলেছি যে আমাকে যে খুব বেশ ভারতের বিরুদ্ধে ফেসবুক এত সোচ্চার কেন? তো আমি বললাম ভারতের বিরুদ্ধে ফেসবুকে সোচ্চার হওয়া যদি বেআইনি হয় তাহলে আপনারা আমাকে আটকে রেখেছেন কেন? বিচার বহির্ভূত হবে, আমাকে সে আইনে মামলা দিচ্ছেন না কেন? আর আমি স্বাধীনতা যুদ্ধের পর থেকে, আমি 2016 সালে 7ই ডিসেম্বরের কথা বলছি, তখন স্বাধীনতার 45 বছর প্রায়। আমি স্বাধীনতার পরে 45 বছরে ভারতকে বন্ধু হিসাবে দেখে নিই। আমি ভারতকে একটা বন্ধু প্রতিবেশী রাষ্ট্র হিসেবে দেখতে চাই। আমাদের ফরেন পলিসি হলো, আমাদের পররাষ্ট্রনীতি হলো ফ্রেন্ডশিপ টু অল, ম্যালিস টু নান। সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা হয়। আমি আমার সকল প্রতিবেশীকে বন্ধু রাষ্ট্র হিসেবে পেতে চাই, কিন্তু বন্ধুত্ব কখনো একতরফা হয় না। আমি আপনাকে বন্ধুর মতো ভালোবেসে যাবো, আপনি আমাকে চট থাপ্পড় লাথি মারবেন, এটা কোনোদিন বন্ধুত্ব হয় না। তো আমি দেখেছি তারা আমাদের সমস্ত বাদ দিয়ে, ফারাক্কাবাদের মতো বাদ দিয়ে, যখন আমাদের পানির দরকার তারা আমাদের খরাতে তৈরি করছে, যখন আমাদের দেশে বন্যা তখন তারা বাদ করে দিয়ে। আপনারা এখন দেখতে পাচ্ছেন, আজকে দেখতে পাচ্ছেন কি হচ্ছে। আমি 2009 সালে বরখাস্ত করার পর থেকে আমি এই কাজ করছি। আমার বরখাস্ত প্রসঙ্গে আমি পরে আসছি, 2010 সালে বরখাস্ত করে পরে আসছি। তো আমি তখন থেকে আমি ভারতের বিরুদ্ধে সোচ্চার ছিলাম। আমার ভোট ফেরা নিয়ে লাস্ট 24 টাকা তুলেছিল, আমার ভোট ফেলে যায়। 2 দিন পর পরে আমার ভাই বোনদেরকে বলে গুলি করে মারছে, কোনো প্রতিবাদ নাই, কোনো প্রতিবাদ নাই। তারা আমাদের টাকা বাড়াতে রেখেছে, ওয়াস্টার বানিয়ে আমাদের বাণিজ্যিক বৈষম্য তৈরি করে রেখেছে। এগুলো কোনো প্রতিবাদ নাই, কেউ কিছু বলে না। আমি আমার প্রতিজ্ঞা ছিল, আমার মন ছিল, আমার জেহাদ ছিল, আমি আমার দেশের পক্ষে আমার জীবন জেহাদ রাখতে বলে যাবো। আমার ক্ষুদ্র প্রতিষ্ঠান লেখালেখি করছি, এগুলো নিয়ে আমার বিরুদ্ধে তারা খুব ক্ষুব্ধ। তারা, আমি বিস্মিত, বাংলাদেশের কোনো একটা বাহিনী, যে কোনো বাহিনী হোক, তারা ভারতের বিরুদ্ধে আমি যদি ক্ষোভ প্রকাশ করে থাকি, তাদের এত ক্ষুব্ধ হওয়ার গেছে। তারা কি ভারত প্রেমী? ভারত প্রেমী না হলে তাদের কেন এত ক্ষোভ হবে? আমি আশ্চর্য হই না যে বিগত সরকার যাদেরকে ব্যবহার করেছে, সেই 7 দিন তারাও সরকারের দ্বারা প্রভাবিত, তারা ভারতীয় ছিল না, তারা আমাদের প্রতিক্রিয়া ব্যক্ত করবে। আমি এগুলোকে আর উপরে ফিরে যেতে চাই। আমরা যদি ভারতকে বন্ধু মনে করলে হবে না, ভারতের আমাদের ইতিহাস জানতে হবে। আমরা যদি ইতিহাস না জানি তাহলে আমরা ভুল করবো। আমরা বারবার ভুল করেছি, আমরা এখন আর ভুল করতে চাই না। 1905 সালে ব্রিটিশ সরকার আমাদের এই বঙ্গভঙ্গ করেছিল পূর্ব বাংলাদেশ স্বাধীনতার জন্য। এই ভারত এটার বিরুদ্ধে আন্দোলন করে, বঙ্গভঙ্গ মানে বাতিল আন্দোলন করে, 6 বছর পর্যন্ত বাতিল আন্দোলন করে এটাকে বাতিল করে আমাদের দুই বন্যায়ন করেছে। তারা আমাদের মুসলমানদের উন্নতি চায়নি। 1971 সালে আপনারা জানেন না, যে শরীর জানা উচিত হলো, আমরা ঐক্য চুক্তি নামে একটি অক্টোবর 1971 সালে আমাদের অস্থায়ী সরকারের চুক্তি করেছিল। সেই অস্থায়ী চুক্তি করে স্বাক্ষর করে অজ্ঞান হয়ে গিয়েছিলেন। আমার কথা নয়, আপনার 266 স্বাধীনতা আওয়ামী লীগ পুরো তাদের বই করে দেখেন। আপনার কথা আছে যে অস্থায়ী সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি স্বাক্ষর করে অজ্ঞান হয়ে গিয়েছিলেন। চুক্তি ছিল চিন্তা আপনাদের শুধু বেশি আগ্রহ করি। 1 নম্বর, এই দেশের সেনাবাহিনী থাকবে না, এই দেশের ভারতের সেনাবাহিনী থাকবে। 2, এই দেশের প্রশাসনে যারা মুক্তিযুদ্ধে যোগদান করেছে তারা তাদের আমি সবাই এই সমস্যার ভারতের প্রশাসনের লোক এই দেশের প্রশাসন দেওয়া হবে। এই দেশের প্রশাসনের সরকার একজন লোক মুক্তিযুদ্ধে যোগদান করেন, আবহাওয়া সংগ্রহ যোগদান করেছে, তাহলে এই দেশের প্রশাসন তাদের হাত ধরে যাবে। তৃতীয়ত, এই দেশের বর্ষা মন্ত্রণালয় বা ক্ষুদ্র মন্ত্রণালয় ভারতের নিয়ন্ত্রণে থাকবে। আমি যে কথা জানতে চাই, স্বাধীনতার চুক্তি, মৈত্রী চুক্তি না গলামের চুক্তি, এই চুক্তি যারা করেছে তারা মির্জাফরের বংশ, তারা এই দেশ বিক্রি করে দিচ্ছিল। আল্লাহ আমাদেরকে রক্ষা করে দেন। আমি এগুলি কিন্তু সবসময় সত্যি আছি না, সেনাবাহিনীর চাকরি করা অবস্থায় আমি বলতে পারি 2009 সাল থেকে আমি বলেছি এটাই ছিল আমার অপরাধ, এটা আমার বড় অপরাধ ছিল। আর অপরাধ স্বাধীনতা এই কারণে তারা আমাকে দিয়ে ভর্তি করে রেখেছে এবং 32,794 ঘন্টার কাহিনী, 29,794 পড়ে শেষ করা যাবে না। সেই নির্মম কারাগারে আল্লাহ আমাকে চোখ দিয়েছেন, আল্লাহ পৃথিবী দেখার জন্য। আমার এটা অধিকার, আমার সেই অধিকারকে নেওয়া যাবে। আল্লাহ আকাশ দেখিনি, বা সূর্য দেখিনি, চাঁদ দেখিনি, মেঘ দেখিনি, বৃষ্টি দেখিনি, রোদ দেখিনি, আমি বাংলার পানি দেখিনি, গাছ দেখিনি,
আমার ছোট ব্যক্তিদের 5 মিনিট আলাদা থাকত মাঝে যদি তাকিয়ে দেখতাম তারা সিসি ক্যামেরা দিয়ে খেয়াল করে ওটাও বন্ধ করে দিয়েছে। আমার খুব হাহাকার করতে হবে, আল্লাহ দুনিয়া দেখতে চাই আসলে বন্ধ তো এই বন্ধ করে তাহাজুদ করে দেন। আল্লাহ দুনিয়া দেখা অন্তত বন্ধ করে দিচ্ছে, কিন্তু তাদের দৃষ্টিশক্তি বন্ধ করে দাও। তো আমি আল্লাহর কাছে বিচার দিচ্ছি, আল্লাহ বন্ধ করে তুমি আকাবুল হাকিমি সর্বশেষ বিচারক আল্লাহ, তুমি তাদের বুঝতে পারার ব্যবস্থা করো। আমি দেশবাসী এসে বলতে চাই, আপনারা যদি মনে করেন বাধ্য করেছে প্রতিবাদ করে অন্যায় করেছি, এটা কিন্তু খারাপ কাজ হয়েছে, জেল বের করেছে, আমাকে ফাঁসি ধরনি, হাসতে হাসতে ফাঁসি করতে যাবো কিরকম বলছি। আপনি আপনার মনে করেন আমি দেশ করে হিসেবে সঠিক কাজ করেছি, তাহলে যারা আপনার যেগুলো করছে তাদের বিরুদ্ধে আমি সরকারের কাছে বিচার চাই, আপনাদের কাছে বিচার চাই। আপনারা এদেরকে খুঁজে বের করুন, এদেরকে একটা একটা করে বিচার করে তাদের যদি যার যে প্রাপ্য শাস্তি তা সেরকম শাস্তি প্রাপ্ত সরকারের কাছে আহ্বান জানাই। আপনারা আমাকে সহ যত রকমের যত খুন ধর্ষণ রাহাজানি যত অন্যায় নির্যাতন হয়েছে এই সবগুলির দোষী ব্যক্তিদের সাথে পূর্ণাঙ্গ বিচার করে মৃত্যুদণ্ড হোক, জীবদণ্ড হোক, আপনার দণ্ড প্রদান করেন। আমার মতো যে গরিব হয়ে গেছে সেগুলো আমি মনে করে আমার খুব ফিরে আমি এই বিরুদ্ধ এই বিষয়ে মনে করতে চাই না। আমার চোখ 41,000 বারের মতো হিসাব করেছি এই 8 বছরের মধ্যে 41,000 আমার হাত করা করেছে। আমার হাতের এখানে শত শত দাগ হয়ে গেছে, আমার চোখের চোখ এত জোরে মাত্র চোখের মনে মনে ফিরে যাচ্ছে। আমি অনুরোধ করতে একটু ঢিলা করে বাঁধি, একটু ঢিলা করে বাঁধেন, চোখে মনে ব্যথা হচ্ছে না, না চাপ করতে ঘাস দিতে পারছি না, কোথাও মায়ের দ্বারা চিনছিল না। অসুবিধান্ত যে ছেলেগুলি রুমে আমাকে খাবার দিল বা ঘরে নিয়ে যাওয়া আসা করতো, সেই ছেলেগুলি আমি যখন 1981 সালে কমিশন হই, যে সেটি আমার ভোট পালিশ করতো, তাদের নাতির বয়সী ছেলে, আমার বড় সন্তান থেকে 10-12 বছরের ছেলে, তারা আমাকে ধমকের সুরে উন্নয়নের সুরে কথা বলতো। আমার সমস্ত শরীরে আগুন কিছু করতে পারতাম না, প্রতিবাদ করতে পারতাম না। ওখানে দৈনন্দিন প্রশাসন দেখার জন্য একটু সিনিয়র হয়ে গেলে আমার ধারণা তারা ওই হাবিলদার পর্যায়ে হবে। আমি তাদের কাছে বারবার অনুরোধ করেছি, 2-1 ছিল হয়তো সভাপতি ছিল, 2-1 ছিল, তারাও আমার সাথে চরম দুর্ব্যবহার করেছে। এক পর্যায়ে এমন হচ্ছে একটা ছেলে বারবার দুর্ব্যবহার করছে, তাকে বারবার পরিবর্তন করা হচ্ছে, তাকে করছে না। দুর্ভাগ্যে বললাম যে আপনি যদি আপনারা যদি এটা পরিবর্তন না করেন তাহলে আমার খাবার সময় যদি আপনি খাবার খাদ্য বর্জন করবো, মহান সময় আমাকে হুমকি দিল, আপনি যদি খাদ্য বর্জন করেন তাহলে প্রতিদিন খাবার সময় আমি তাকে দিই এবং সেখানে বাস্তবায়ন করেছে। আমি 2 দিন শুধু মুড়ি বানিয়ে দেখে গেছি, কারণ যখনই আমার নাস্তার সময় লাগিয়ে দিয়ে দেন, যখন আমার দুপুরে খাবার সময় লাগিয়ে দিয়ে দেন, যখন আমার রাতের খাবার সময় লাগিয়ে দিয়ে দেন। ডাক্তার যদি এটা কত বছর সেদিকে কথা বলছি, আমার মাথায় একটু আগে হয়ে যাবে, ক্ষমা করবেন আমাকে। তো ডাক্তার জানুয়ারি মাসের 19-20 তারিখে আমার দেখতে আসলো, প্রথম দিকে বেঁচে 1 মাস পর দেখতে আসলো, এরপরে বছরখানি পর 2 মাস পর দেখতে আসলো, বছর 3 পর থেকে 3 মাস পর দেখতে আসলো, শেষ করে 3 মাস পর দেখতে আসলো। তো গত জানুয়ারি মাস 19-20 তারিখে যখন দেখতে আসবেন, আমার বললেন কেমন আছে, আমি বললাম ডাক্তার সাহেব আপনাকে হাত জোর করে বলছি আমার শারীরিক চিকিৎসা দরকার নেই, আপনি আমাকে মাত্র টেকনিক্যাল থেকে রক্ষা করে সহ্য করতে হবে না। এই যারা আমার বুক পালিশ করছে তাদের নাতির বয়সী ছেলেরা আমার সাথে যে ব্যবহার করে, আমার বাবা মা, আমার বড় বোন, আমার বোন, আমার 5 ভাই, বড় 3 ভাই, আমার চাচা চাচি, বাবা মেয়ে, খালা খালি, তাদের 35 জন। এই 35 জন কিন্তু সারা জীবনে আমার সাথে দুর্ব্যবহার করেনি, একটা ছেলের সাথে একমাত্র দুর্ব্যবহার করেছে। আমি সেনাবাহিনী চাকরি তো সিনিয়র ইতিহাসে বলা যাওয়া যাবে না, যেভাবে বাহিনীতে হয়ে থাকে। আমার 35 বছর সেনাবাহিনী চাকরিতে আমার সিনিয়র আমাকে এক বলা করেনি, আমার সাথে এত দুর্ব্যবহার করছে। আমি সুপারভাইজারকে বারবার বলেছি আপনি তাকে দয়া করে পরিবর্তন করেনি। আমি ডাক্তার সাহেবকে সব বললাম, আমি তাকে যখন বলেছি যে আমি খাদ্য বর্জন করবো, সে তখন বলছে আমি তাকে বারবার ডিউটি দিব এবং সে হুমকি বাস্তবায়ন করেছে। তারপরে ডাক্তার সাহেব দয়া পরামর্শে উনি উদ্বস্ত কর্তৃপক্ষ করে ওই সুপারভাইজার ওই সৈনিককে পাল্টে দিয়েছেন। তো আমার এই কষ্ট আমি আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারি, এটা প্রকাশের কোনো ভাষা নেই। যারা এই সুপারভাইজারের বয়সের ছেলেরা তাদের আপনার জন্মের আগে আমি আপনার ছড়িয়ে ফেলেছি, আমার চোখের ইশারা দ্বারা বোর্ডের মতো কাজ করেছে, আজকে আপনার দুর্ব্যবহার করছেন, তারপরে দুর্ব্যবহার না, তারপরে আমার
চোখ আরো বেশি টাইট করে বাতা শুরু করছে, আরো নতুন নতুন। আগে এবং প্রথমত নামাজের সময় বলতো, তারা নামাজের সময় বলেন। আমি বললাম আপনাকে মুসলমানের ছেলে নাকি, আমাকে নামাজের সময় বলেন। আমি তাহাজ্জুদ করে বসে আছি, ফজরের নামাজ পড়বো, কিন্তু নামাজের সময় বলে না। আমি জোহরের নামাজের টাইম জানতে চাচ্ছি, যে জোহরের নামাজের রক্ত হলে নামাজটা পড়ে একটু শুভ, তারা নামাজের টাইম পড়ে না। আমার আজান মাঝে মাঝে শোনা যেত, হালকা হালকা শোনা যেত, রেডিওটা বন্ধ করার পরে ওটাও শোনা যেত। কারণ মানে রুমের এত চারিদিকে তো আপনার এক্সস্ট ফ্যান আর জেনারেটরের মতো সাউন্ড, আর পানির পাম্পের মধ্যে বিভিন্ন রকমের সাউন্ড, ঠিক এই ধরনের কি কি যেন সাউন্ড তারা তৈরি করে। আজান হলে আরো বেশি সাউন্ড তৈরি করে তারা, যেন আমি আজান শুনতে না পাই। আমি আপনাকে মুসলমানের বাচ্চা, একটা কাফের দেশে তো এরকম অন্যায় করা হয় না বলে আমার মনে হয়। ভারতের মতো দেশ, সেই দেশেও তো আজান শোনা যাচ্ছে মাসে নাকি আমি বিভিন্ন দেশে দেখে এসেছি আজান শোনা যাচ্ছে। আর আপনারা আমাকে আজান শুনতে দেবেন না? আপনারা কি মন মানসিকতা? আপনারা কি আল্লাহর ভয় নাই, আখিরাতের ভয় নাই, জাহান্নামের ভয় নাই? ভয় না আমরা নামাজ পড়ে করি? আপনাদের এগুলি অন্তরের কথা না, এগুলি আপনাদের মুখের কথা। আমি তাদেরকে এভাবে বলেছি। আমি বহুবার বলেছি, 5 বার আমি লিখিত ভাবে দিয়েছি। আপনারা শেষবার আমাকে বললো যে আমরা 7ই ডিসেম্বর যেন আমার কথা বললো, ভারতের বিরুদ্ধে সত্যাগ্রহ বলার পরে বললো আমরা আপনার বিরুদ্ধে কিছু তদন্ত করছি, তদন্ত চলাকালীন তাদের কথাতেই এখন সুরে এবং স্বরে আটক করে তারা সমাজে ছাড়বে না। আমি বললাম তদন্ত কিসের? আপনারা জানেন এখন বিভিন্ন তদন্ত কমিটি হচ্ছে, একটা ঘটনা হবে, ওটা সত্যতা জানার জন্য আর দোষী ব্যক্তিদের জন্য তদন্ত হয়। ঘটনা কিসের তদন্ত হয়? আপনি কিসের তদন্ত করবেন? তারা আমার বললো যে আপনি লুকিয়ে লুকিয়ে কিছু করছিলেন কিনা এটা তদন্ত। একজন যেহেতু তদন্ত করে, আপনি তদন্তে হয় আমার কাছে কি অভিযোগ আমাকে জানাতে হবে, আপনার সামনে শুনতে দেবে আপনারা কি করছেন, ওটা আমি তদন্ত করছি, আপনাকে থাকতে হবে। ওই মোবাইলে ছাড়তে থাকলাম, থাকলাম। এবং আমার দিনটা যায় আমার আশেপাশে, আমি তো জানি না স্ত্রী আছে না আছে, আমার চোখ বেঁধে নিয়ে যায়, বলে নিয়ে আসে, 50 করে নিয়ে যায়, নিয়ে আসে। আমরা আশেপাশের বিভিন্ন চিৎকার চেঁচামেচি, আহাজারি, বিরাম, আমার বুক ফেলে যেত। আমার তো আমার কষ্টে তাদের দরকার বেশি হতো। আমি আল্লাহ আল্লাহ তুমি নিজের সাহায্য করো, আল্লাহ তুমি তাদেরকে ধৈর্য সহজে শুনতে দাও, তাদের পরিবারের লোকে গ্রহণ করো, আল্লাহ তাকে মুক্তি দাও। সারা বিরাম করছে, সারা কান্নাকাটি করছে, সারা তাহাজারি করছে, চিৎকার চেঁচামেচি করছে, এগুলো শুনতে পারবো না। আল্লাহ আমাকে মানসিক করে সুস্থ দিয়েছে, কিন্তু আমি এটা মানুষকে পাবো হয়ে যাই। প্রতিটা প্রশ্নের রাত উঠে একটা মানুষের দিনের মধ্যে বছর পর বছর আল্লাহ দেওয়া করে, আল্লাহ শেষ নামাজ হয়, অসুবিধা মৃত্যু হয়, আপনি শহীদের মধ্যে যদি আমার লাভ অর্থাৎ অবস্থান বা পরিবারের কাছে পরিস্থিতি বা সন্তানের কাছে ওটা শুনে অনুভূতি কি হবে? পৃথিবীর সমস্ত তুমি সাহিত্যে ফিরে সামনে শেষ করতে পারো না, করতে পারবো না। এত কিছু বলতো আমি নিরাশ হইনি। বলরা আল্লাহ বলছে না থাকতাম পুরীর হাসপাতাল্লাহ, তোমরা আল্লাহর সাথে নিরাশ হলাম। কথা চাইছে যে বিষণ্ণতা এসেছে, দিনের মধ্যে খাবার খাইনি, মন থেকে একেবারে চুরমার হয়ে গেছে। আমি আল্লাহর সাহায্য দিয়ে নিরাশ হইনি, আল্লাহর সাহায্য দিয়ে নিরাশ হয়নি। আল্লাহ আপনাদের দোয়ায় আমাকে প্রক্রিয়া দিয়েছিলেন এবং আল্লাহ যার ফলেই এই ছাত্র জনতার এই গণবিপ্লবের মাধ্যমে যে বিজয় হয়েছে, এরপরে আমাদের দিতে বাধ্য হয়েছে। এই ক্ষেত্রে একটা কথা একটু গুরুত্বপূর্ণ বলতে চাই। 2021 সালের মে মাসের আনুমানিক 22 তারিখে লাগিয়ে চলতে পারে কর্মকর্তা আমাকে এসে আমাকে বললো যে আপনাকে লিখিত দরখাস্ত করেন যে আমি রাজনীতিতে সম্পৃক্ত হবো না, আমি এই দেশে থাকবো না, আমি স্ত্রী সন্তানের সুখে শান্তিতে থাকতে চাই, আপনারা আমাকে ছিলেন, আমি বিদেশে চলে যাব। আমি তাদেরকে বললাম আমি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, আপনারা অবৈধভাবে আমাকে অপহরণ করেছেন, অবৈধভাবে আটক করেছেন, আপনারা আমাকে এখানে আটকে জুলুম করছেন, নির্যাতন করছেন। আমি তো পারি না, আমার মনে মিটিং কিছু করতে পারছি না। আমি এটা প্রতিবাদে এই যে আপনি দেখতে পাচ্ছেন আমি বড় চুল দেখছি, আমি বলছি এটা আমার বৌর প্রতিবাদ। আপনারা যখন বৌর প্রতিবাদ দেখেন মিটিং মিছিল হয় দেখা নিয়ে যাবে, আমি বলছিলাম বৌর প্রতিবাদ যতবার এটা দেখবেন আপনি যদি মনে হয় আপনারা আমাকে অবৈধভাবে অপহরণ করেছেন, অবৈধভাবে আটক করেছেন, আপনারা আমাদের জুলুম করছেন, খারাপ কাজ করছেন, এই কথা বললেন আপনাদের বুকে বাঁধে, এ আমার বৌর প্রতিবাদ। তো আমি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, আমার এটা আমার ব্যক্তিগত ইচ্ছা, আমি রাজনীতি করবো কি করবো না, আমি যেদিকে থাকবে থাকবো না, আমার বসতে গেলে আর করতে গেলে চাই না। আমার আল্লাহ আমাকে সব সাহস দিয়েছিলেন,
আমি তো দৃঢ়তার সাথে বলেছি, তারপরে আমাকে আর কিছু বলেন। জুলাই মাসের এখন শেষ দিকে আসে, আমি যেখানে ছিলাম সেখানটায় আমি প্রতিদিন প্লেন উঠার আওয়াজ পেলাম। দৈনিক আপনাদের আমাদের ডোমেস্টিক ফ্লাইটের ওটার আওয়াজ প্লেন উঠে যেগুলি বই আন্তর্জাতিক বিমানগুলো বেরোবে আমাদের পার্থক্য বুঝতে পারতাম। টোটাল দিনে 20 থেকে 22টা প্লেন আওয়াজ পেলাম। জুলাই মাসের মাঝামাঝি থেকে আমি দেখুন প্লেন আওয়াজ কমে গেল। তো আমি ধারণা করলাম হয়তো বাইরে আন্দোলন নাটক হচ্ছে, সাধারণত আমাদের লাগাতার আন্দোলন তখন প্লেনের চন্দ্র আমি এই ধরনের একটা রাজনৈতিক লাগাতার হত্যা হচ্ছে বা এই ধরনের কিছু একটা আমাদের দেশের ছাত্র জনতাতে কি এত বিপ্লব ঘটিয়ে দিবে এটা কল্পনা করতে পারি না। আমি প্রাউড অফ দ্যাট। আমি আপনাদের গর্বিত ভাবে গর্বের সাথে বলতে চাই যে আমি তরুণ ছাত্রদের ব্যাপারে গর্ব বোধ করছি যে আমরা দেখিয়ে দিয়েছি বিশ্বের কাছে আমরা কি করতে পারি। তা আমার কল্পনা করতে পারি যে তারা এত বিশাল কিছু একটা অর্জন করতে পারবে। আমার মনে হচ্ছিল কিছু একটা কিছু একটা হচ্ছে। আমি যেহেতু জিজ্ঞাসাবাদ করার চেষ্টা করি, বাট আমি আমার তাদের কথা ছিল যারা রোগে আসবেন ওই জন্য একটা কথা বলবেন না। আমি একটু দিনে মাঝে মাঝে তাদেরকে তারা অনেকে আমার সাথে কোরআন হাদিস করি, আমার কোরআন বিভিন্ন মশলা ভাষায় জানতে চেত, আমাদের বিভিন্ন কিছু জানতে চেত, এগুলো নিয়ে কথা বলে আমার থেকে আমরা দেখে শুরু হয়ে হাজির হয়ে যেত। আমি কথা বলছি তার প্রয়োজনে কথা বলছি না, তারা বলছে আমি কোনো আজে বাজে কথা বলতে পারবো। আমার জিজ্ঞাসাবাদের সময় আমাকে বলছিল আপনার আজে বাজে কথা বলবেন না। আমি তাদেরকে বলতাম যে আপনাদের গণতন্ত্র আমাকে অবৈধভাবে অপরাধ করেছে, অবৈধভাবে আটক করে গেছে, হারাম কাজ থেকে করছে, যেটা আমি যারা গরুর থেকে ডিউটি করে নিয়ে যেত খাবার তাদের মাধ্যমে বলতাম। তারা একটু বলতে জানার পরে আমাদের অফিসাররা বলেছিল তারা জিজ্ঞাসা আমি তাদের আজে বাজে কথা বলেন না। তারা তাদের দৃঢ়তা করেছে আপনারা বাংলাদেশ সেনাবাহিনীকে জিজ্ঞাসা করে আছেন। আমি বাংলাদেশ সেনাবাহিনীতে একটা আদর্শ সেনা কর্মকর্তা স্থাপন করার সৌভাগ্য আল্লাহ সেই সুযোগ পেয়েছেন। আর আজে বাজে কথা বলে না, আপনারা মনে রাখবেন একটা বাক্য বলেন তারপরে কথা বলতে বাচ্চাদের মুক্তি উচ্চারণ করতে হচ্ছে না, আমরা অভিযোগ কাজ করে যাবো এগুলো মুক্তি বলতে হবে, আজে বাজে কথা বলবেন না। এখন আপনারা আজে বাজে কথা বলেন, যা বলি আমি প্রয়োজনে কথা বলি, সুপারভাইজার বলে যে আপনি প্রয়োজন কথা বলবেন না। এখন আপনার প্রয়োজন আমার প্রয়োজন একটা, আমি তাদেরকে আলোচনা করে কথা বলি, আমি আলোচনা কথা বলেই যাবো, আমাকে মৃত্যু হয় পাওয়া করে যাবো, আপনাকে আপনার করেন। তারপরে করুন না আপনার কথাবার্তা বলে যাবে অসুবিধা হবে। আমি সময় সাথে বলতে তারা জিজ্ঞাসা করতে বলতে আপনার না নিজে থেকে বলতাম। তো জুন মাসের জুলাই মাসের 5 তারিখে যে বিপ্লব হয়েছে আমি জানি না। আমাকে 5 তারিখ 10:30 সূচনা এসে বললো যে আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হবে। ডাক্তার প্রথমে সকালের দিকে আসেন, ডাক্তারকে বললাম যে সকালের দিকে ফলের নাম তাদের ফলের পরে ঘুমাই, আমাদের 2টার দিকে আসা আমাদের সুবিধা হয়, তখন 2টার দিকে আসেন। এবং তিনি 30শে জুলাই আমাদের শেষ দিকে গেছেন। তারপরে এই গঞ্জে তাকে আমাদের দেখে যাবো, 5 তারিখে ডাক্তার দেখে যাবো, রক্ত করতে যাবো, রিপোর্ট আমাদের আপনার সামনে খুব ভালো আছে। তো এখন ডাক্তারের কাছে 7:30 কোথায় নিয়ে যাবেন, বলে না ডাক্তারে যেতে হবে। আমাকে আমার 2-3 চোখ আমি মুখোশ করি একটা গাড়ি করে এই 1-1.5 মিনিট গাড়ি চালিয়ে ওখানে আশেপাশে কোনো আরেকটা নিয়ে গেল। এখন আমি ধারণা করি যে লিজেন্ড হাসান নাসিরের নেতৃত্বে কিছু সকল সামরিক অফিসার ধরেন হাসিনের মতো সাহসী সামরিক অফিসার লিজেন্ড হাসানের সাহায্য যে অফিসার কোথায় ওই প্রতিদিনের যে বিজিএফআই আছে ওই অফিসের সামনে গিয়ে তারা চিৎকার চেঁচামেচি করেছে, আমরা আত্মী চাই। তখন তারা তাদের সবচেয়ে বিভিন্ন সময় নিয়েছিল না, সম্ভবত বাইরে এসে ওই যে তারা যদি ঢুকে পড়ে এবং ওই সার্চ করে সরিয়ে আড়াখানে নিয়ে গেল। ওই 5 তারিখ রাতের কথা বলছে 10:30টায়। তারপরে ওখান থেকে আমাকে রাত্রে 2:30 থেকে বলো আপনাকে হাসপাতালে নিয়ে যাবো। আমি বললাম গত 8 বছর থেকে আমি আপনাদেরকে বলছি আমার দাঁত, আমার 1-2টা দাঁত ভেঙে গেছে, আমার কানে সমস্যা হচ্ছে, আমার চোখে দাঁত চশমা যেটা দেখছেন আমি মুক্তির পরে ডাক্তার দিকে চশমা নিয়েছি, কিছুদিন পরে আমি চশমা পড়তে পারতাম না। আমি বলতাম চোখে শিখেছিলাম স্পষ্ট জবাব আমার চোখের চিকিৎসা হবে না, দাঁতের চিকিৎসা হবে না, কানের চিকিৎসা হবে না, এখানে রেখে যা করা যায় করা যায়। ওনাখানে যারা ডাক্তার ছিলেন ওনারা মেডিকেল স্পেশালিস্ট ছিলেন। আমার প্রথমে যাওয়ার পর যখন চোখ বাঁধতো এখানে আমার ঘা হয়ে গেল, তো একটা ওষুধ দিলেন, পরে এটা পুরো মুখ ঘা ছড়িয়ে গেল। যাই হোক পরবর্তীতে ওষুধ আমার ওই মুখে এখনো চারিদিকে অনেক সমস্যা রয়ে গেছে, চামড়ায় হাতে পায়ে চামড়া নানা সমস্যা হয়েছে। তো আমি বললাম যে এত 8 বছর আমি বলছি আপনাদের এখন রাত 3টার সময় আমরা হাসপাতালে কি কথা
করোনা যেতে হবে না, যেতে হবে সব উপায় লোক হাতে যাওয়া করি, এক মিনিট করে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, এরা তো আর কি যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, আর শেষ নাই। তো আমি বললাম যে ঢাকা শহরে কোনো হাসপাতাল করি না, আমরা কোথায় হাসপাতালে নিয়ে যাচ্ছি? তুমি বলো, জবাব করো। তবে রাস্তা ভাঙা চলে, ঢাকা শহরের রাস্তাটা তো ভাঙা চলে না, আপনারা কি আপনার গ্রামের দিকে নিয়ে যাচ্ছেন? তারপরে জবাব দিল না, আমাদের নতুন একটা নিয়ে গেল, নিয়ে বুঝা তোর মধ্যে সরঞ্জামের মধ্যে সব এটাতে একটা টয়লেট ছিল, ছোট রুম, একটা খাট, একটা টেবিল ছিল। তো আমাকে বললো আপনি এখানে থাকেন না, তখন ওখানে রুম একটা ঘড়ি ছিল, ঘড়িতে দেখলাম তখন সকাল প্রায় 6:30। ওরা 3 ঘন্টার মতো ড্রাইভ করে তারা নিয়ে গেল। তো আমার ধারণা ঢাকার বাইরে করে এখন নিয়ে গেছে, এবং আমি যতটুকু অনুমান করতে পারি, এখন যেটা অনুমান করছি রাস্তাঘাট যেহেতু ছাত্র রাস্তাঘাটে গাড়ি চেক করছিল, তারা আমার ফাঁকা রাস্তা দিয়ে কিছু সাহায্য করে তারা গ্রামের রাস্তা দিয়ে নিয়ে গেছে, এটা এখন আমি অনুমান করে বলছি। তো আমাকে ওখানে না বলতো আপনি এখানে থাকেন না, আপনারা হাসপাতালের কথা বলে এখানে কোথায় নিয়ে আসবেন, বন্দিখানা থাকে না, সবাই জানো। তো এটা সরকারের শহরের কথা বলছি, সরকারি যেগুলো আমাকে বললো আপনাকে আজকে রাত্রে মুক্তি দেওয়া হতে পারে, একজন বললাম আপনার কাপড়ের সাইজ করেন, আমি বললাম আপনার সাধারণত কাপড় একটা করে নেন, সাইজ বলতে পারবে না। তারা একটা কাপড় নিয়ে আসলো, আমাকে দেখালো যে আপনি যে কাপড়টা প্রথম দেখেছেন আমি বললাম মুক্তি করে যে একটা প্যান্ট শার্ট ওই কাপড় দেখুন ঠিক আছে, বললাম রাতে আরেক দিনের দিকে আপনি নিয়ে যাবো। আরেক দিনের দিকে এসে বললো যে আমরা আজকে কোনো একটা বিষয় আছে দিতে পারছি না, আমরা কালকে তোমার আমাকে কথা উপায় নেই, বাইরে কোন জগতের কোনো খবরই নাই আমার কাছে। পরদিন সকালবেলা দুপুরে আমাকে এসে বলবো আজকে রাত 9টার দিকে আপনি নিয়ে যাবো। আমি সাধারণত 9:30 দিকে ভাত খেতাম, বলবো রাত 9টার দিকে আপনি নিয়ে যাওয়া হবে, আপনার 8টার দিকে ভাত নিয়ে দেবো, এখন আপনার খাবারটা খেলে রেডি হয়ে যাবে। তো আমি সেই অনুযায়ী রেডি হয়ে যাবো। তখন তো আমি কোথায় নিয়ে যাই, আবার কোথায় নিয়ে বেড়ে ফেলে, কিন্তু আমি তো সবকিছু অনিশ্চয়তার মধ্যে। আপনি এগুলি ফাঁকা দিয়ে আমার কোথাও নিয়ে করে বেড়ে ফেলবে, গাছ কোথায় ফেলে রাখবে, এই আশঙ্কায় আমাকে খাবার মতো আছে না। যাই হোক আমাদের কিছু খেয়ে আমি রেডি হয়ে থাকলাম, তার সোয়ানের জন্য রওনা হলো। প্রায় 2.5 ঘন্টার মধ্যে দাঁড়িয়ে গেলে আমাকে সেই টাঙ্গাইল যমুনার রাস্তা এলেঙ্গার রাস্তার পাশে নিয়ে আমাকে হাত ধরে ছেড়ে দিল, আমাকে একটু টাকা দিল, আপনার বাস ভাড়া কোথায় রোডের সামনে বাস স্ট্যান্ড আছে, ওই দিকে কিছু দিন থেকে গাড়ি আসবে, আমি বাস থেকে রেজাল্ট করবো, আমাকে কিছু টাকা ভাড়া দিয়ে দিল, বললাম আপনার মুক্ত আমি যেতে পারি। জিজ্ঞাসা রাত পাঠা হয়, রাত করে পাবো না। তো তারপরে আমি গাড়ি থেকে নেমে তারপরে করতে পারবো, আধার দিকে চাপে চিন্তাম, আল্লাহ আকবার, আলহামদুলিল্লাহ, আল্লাহ আল্লাহ আপন বলবো আকাশ দেখছি তোমার, তারা দেখছি তোমার, দেখছি তোমার, দেখছি আমরা পাখির দিকে দেখে ভালো তোমার পাখির পারবে না, সে পাখি দেখে 7 বছর পরে রেডি উঠতে দেয়, কখন বলতে বলতে পারবো না, আমার ভাষা একটু বন্ধ হবে। এখন রেহাতে দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম, আমার জিপের উপর দিয়ে দাঁড়া একটু কথা পাবে একটু কথা। তো আমি বললাম মাথায় ঘুরে থাকলে বসতে পারি, মনে তো বসে বসলাম, এর পরে বললাম ঠিক আছে আমি যেতে পারবো। নামলাম, ওর বাবা যে করতে সে আমার হাতে টাকা দেবো, আপনি টাকা দেন। তো আমি বললো ওদের টাকা ভাড়া করতো, তবে জানেন এর কত টাকা, 5,000 টাকা। তাই বললো আমি আপনাদের টাকা মুখ করতে দিই, আল্লাহ আপনাদের টাকা মুখ করেনি, আমার টাকা দরকার নেই, আমার এখান থেকে টাকা ভালো করলে সেগুলো আমি পাওয়া যাবে না, পুরোনো আপনি দিয়ে দান যা করেন করেন, দান করেন করেন, আমাদেরকে টাকা আপনি দিতে হবে। যাতে তারা 1 সেকেন্ড কথা বলার জন্য দিচ্ছিল না, আমি তারা আমাকে না দিয়ে চলে গেল। সবাই মুখোশ করে দিল, দেখানোর সুযোগ নেই। আমি খুব সংক্ষেপে কথা শেষ করে দিয়েছি। বেরোবে ছিল, উঠে ছিল, কি কোনো হাঁটতে পারছিলাম না, আবেগে উত্তেজনায় রাস্তায় দুর্ঘটনার সাথে হাঁটতে পারছিলাম না। এত ধরনের দাঁড়িয়েছিল এই সামনে বাস, আমার তখন মানে মনে হয় যেন পারলে উড়ে গিয়ে ছাপিয়ে বাসে ঢুকতে দিই। কিভাবে যে আমি 100 গজের মতো রাস্তা দৌড়ে ওয়েবসাইট পার হয়েছে আমি এখন কল্পনা করতে পারি না। দৌড়ে গিয়ে দিয়ে আপনাকে ঢাকা যাবেন, ঢাকা যাবেন ঢাকা কোথায় যাবেন না, কোনো আমাকে টেকনিকের মোড়ে দিয়ে নামিয়ে দেবেন বা বাসের মধ্যে টেকনিকের মোড়ে না হওয়া বলছেন। তো আমি বাসে উঠলাম, উঠে পিছনে দিকে গিয়ে একজনের বললাম যে আমাকে মোবাইল না আমার 2 নম্বর জানা ছিল, 3 নম্বর আর আমার
তাদের আমাদের বলেছিল, আমি যদি ফোন করে বললাম, তারা আরো বন্ধুকে নিয়ে তারা ওদেরকে নিয়ে পুনরায় এসে আমাকে দোকানদার নামে দিল। তারপর দোকান থেকে আমি আপনাদের সঙ্গে চেকাতে করে আমি 7 তারিখ রাতের কথা বলছি না, 8 তারিখ ভোর নাগাদ বাদ থেকে পৌঁছালাম। ওই 7 তারিখ 7-8 তারিখ রাতে সারা খুলনায় 8 তারিখ সারা রাত খুলনায় আত্মীয় স্বজন সব আসছেন। রাতে বাচ্চা আমি অজ্ঞান হয়ে গেলাম। তারপর আমি হাসপাতালে নিয়ে এসেছিলাম। তখন থেকে চিকিৎসা নিয়েছে। আমার শরীরে নানা রকম সমস্যা, বড় খুব বেশি সমস্যা, নানা রকম সমস্যায় ভুগছি। ওই চিকিৎসা হচ্ছে, আমি চিকিৎসার কারণে আপনাদের কাছে আজকে বিলম্ব হলাম না। আমার মোটামুটি এই ছিল আমার বন্দি জীবনের দুর্দশার কথা। আমি আমার বাকি খুব সংক্ষিপ্ত শেষ করবো। আমি এখানে বলতে চাই, আমার কোন বিভাগ কারণে তারা আমাকে তুলে রেখেছে। এক, আমাকে প্রত্যেক যা পারিবারিক করেছেন। 2, আমি ভারত বিরোধী। এবং এটা স্পষ্ট যে আমি বিদেশি চক্রের গভীর ষড়যন্ত্রের শিকার হিসেবে তারা আমাকে আনতে মুক্তির সিদ্ধান্ত দেওয়ার পরেও বিদেশি বহুদের কোনো আমাকে আটকে রাখা হয়েছিল। আমি আমার নিজের কনফিডেন্স চাই, কিন্তু আমার বরখাস্ত কাহিনী আপনাদের না বললে আপনারা বলবেন। আমাকে এই সরকার যখন 96 থেকে 2000 এই গত বিগত সরকার 2001 আমার বাংলাদেশ সেনাবাহিনীর একাডেমি আমি সেখানে ওখান থেকে আমার যে রেজাল্ট আল্লাহ আমাকে আল্লাহ আমার দোয়া করে দিয়েছে। আমার জানা মতে বাংলাদেশ সেনাবাহিনীর এই রেজাল্টে মনে করতে পারিনি। তারা চাকরি জীবনে আমি রেজাল্ট করে দিই, আমার জানা নেই কেউ আমার থেকে ভালো রেজাল্ট করেছি কিনা। আমি বাধ্য করেন, আমি ঘটনা করছি 96 থেকে 2015 থাকবেন। আমার সম্পূর্ণ সময় আমার এই বিপদস্থার কারণে ধরনের র্যাঙ্কে রেজাল্ট ধরনের র্যাঙ্কে কোনো আনতে গেছিলাম। আমি আমার জানতে পারি 2002 আমি আপনাদের সঙ্গে আমার বাবা একদিনের জন্য আমার স্ত্রী অসুস্থ, আমার সুস্থ, আমার আত্মা ছিল অসুস্থ, আমার বাবার সঙ্গে প্রোগ্রাম ছিল। আমার মা আমার বাবার সাথে গিয়েছিল যে আমার মাকে মাথায় নামিয়ে রেখে সকালে চলে যাবে। এর মধ্যে সকালবেলা জেনারেল জিওসি অফিস থেকে আমাকে জিওসি প্রধান ফোনে ডাকিয়ে নিল। আমি গেলাম, আমাকে বললো তোমার বাবা থাকতে পারবে। আমি বললাম এটা সামরিক বাহিনী কোনো আইনে এমন আইন আছে? তো বলে এটা সেনাপ্রধানের আইন। সেনাপ্রধান তখন জেনারেল মুস্তাফিজ, সাবেক প্রধানমন্ত্রী সম্ভবত এফবিআর থেকে ওনাকে করানো হয়েছিল। তো আমি বললাম যে স্যার আমি জিওসির সাথে দেখা করতে চাই। তখন বলেন জিওসি খুব আগ্রহে আছে, কোনোদিন দেখা হলে ভালো হবে না, খারাপ হবে। তো আমি ঠিক আছে বললাম স্যার আপনি কি আপনার আমাকে বলতে পারবেন যে বাসায় থাকতে পারবো না? কোন বাবা বলেন তার সন্তানকে কুসন্তান না হয়? কোন বাবা বলবেন তুমি আমার বাসায় থাকতে পারবো না? আমার বাবা প্রোগ্রাম ছিল, সকালে চলে যাবে, রেডি হয়ে গেছে। দেখছে জানার আমাকে বলবে ওই বাসায় থেকে গিয়ে আমাদের নাস্তাটা করতে দেয় না, নাস্তা প্লেট হাতটা দিয়ে সরিয়ে দিলাম। তুমি মাইন্ড করো না, কষ্ট করো। আমি বললাম যে আপনারা চাকরি দিয়ে হাত কাটছে না, ব্যথা পেয়েছে না, তামাশা একটা যাই হোক বাসায় চলে আসলাম। কেউ চিন্তা দেখা বললাম না, তারপরে বললাম না আমি বাবাকে বলতে পারছিলাম, কাঁদছিলাম, আমার কাঁদছিলাম। যাই হোক বাবা চলে গেলেন। এরপর তো আমাকে ওখান থেকে পরদিনই আমার শুক্রবার দিন পাঠিয়ে দেওয়া। এরপর দিন আমাকে দুপুরে যখন দিন অপমান করে বিদায় দেওয়া হলো, আমাকে পাঠিয়ে দেওয়া হলো। এরপরে 2009 সালে একদিনের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর একজন ব্রিগেডিয়ার জেনারেল বিদায় সম্বর্ধনা বিদায় অনুষ্ঠান অনেক জাঁকজমক হলো। আমাকে একদিনের মধ্যে আমার চাকরি দেখলে আমি যত দেখলে ভবিষ্যৎ বুঝে আমরা আমাদের ড্রেস সাদা পোশাক করে কোনো পোশাক করে ব্যাংক বাড়ি বানিয়ে অনেক কাজ করেন। আমাকে দূর করে ইউনিফর্ম করে আনুষ্ঠানিক একটা পার্টি করে আমাকে বিদায় দেওয়া হচ্ছে একদিনের মধ্যে। আমাকে বলা হয়েছে যে আমাকে ওই রাত্রেই ক্যান্টনমেন্ট ত্যাগ করতে হবে। অথচ একজন অফিসার হিসাবে আমি এই ধরনের ক্ষেত্রে আমাকে ঢাকা লজিস্টিকের এরিয়া আমাকে সংযুক্ত করা হয়েছে। সংযুক্ত কারণ দেখা যাবে, কারণ ছাড়া আমি সংযুক্ত হচ্ছে। এবং আমাকে ওই সময় আমি মোট 12 দিন পার করছিলাম। আমাকে একদিনের মধ্যে রাতের মধ্যে ওখান থেকে ত্যাগ করতে বাধ্য করা হয়েছে। আমি ঢাকা এসেছি, আমাকে একটা এমন গাড়ি দিয়েছি যে গাড়ি সেই গাড়িটা ভালো করে গাড়ি দিয়েছে। এবং আগে ওখানে একটা কাজ ছিল, ভালো গাড়ি দিয়েছে। এবং কাটেছে কতটা অমানুষ হতে পারে আমাকে বলা হচ্ছে যে আমি না নেমে রাতে যাওয়া বাসার মধ্যে গাড়ি নিতে পারবো না। আমি আজ উনি বাবাকে ছিল না, কিছু নেই।
আমি আমার সেনাবাহিনীর পূর্ববৃন্দ আমি ইউনিফর্ম করে গাড়ি হাতে বিভিন্ন করে আমার গাড়ি ছেড়ে আমি হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি, আমার হেঁটে হেঁটে গাড়িতে রাস্তায় উঠি। এইটা যারা গরিব নেওয়ার দিয়েছেন তার সেনাবাহিনীকে, সেনাবাহিনী ইউনিফর্মকে, সেনাবাহিনী র্যাঙ্ককে অপমান করেছে। আমি বুক ফেলে যেত, আমি আজকে এখানে নয়, আমার সেনাবাহিনী এইভাবে অপমান করি। যেটা আমাদের 24শে জুন 2009 আমাদের চিঠি দেওয়া হলো যে 23শে জুন 2009 তারিখে সরকারি একটা প্রজ্ঞাপনে এক লাইনের চিঠিতে আপনাকে বরখাস্ত করা হয়েছে। বরখাস্তের অনেক বড় ধরনের শাস্তি, সেনাবাহিনী আমাদের অপরাধ করে 9 বছর থাকবে, তাতে বড় মৃত্যুদণ্ড, যেটা তাদের তারপর কারাদণ্ড, তারপরে তারপরে বিচার সাজা অপরাধ সংগঠন করতে হয়, তদন্ত হয়, তদন্ত অনেক ধরনের কোর্ট ভাষা হয়, কোর্ট ভাষা করে তারপরে কোর্ট ভাষাও দেখা হয়, র্যাঙ্ক ডাউন করতে পারে, স্নেল ডাউন করতে বরখাস্ত হয়। আমাকে কোনো অপরাধ ছাড়া, কোনো অপরাধ ছাড়া, কোনো ছাড়া দিয়ে কোনো ইতিহাস এরকম নেই। আমার চাকরি থেকে আমাদের 30 বছরের বড় চাকরি আমার সমস্ত ক্ষেত্রে সদস্য বন্ধ করে আমার সে চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া হলো। আমার এক ক্ষেত্রে সমস্ত বন্ধ করা হলো। তার চিঠি দিয়ে আমাকে সকল সেনার বয়স নিষিদ্ধ অবাধ ছিল ঘোষণা করা হলো। আমি জেনারেল ওয়াকারের কৃতজ্ঞতা জানাই। জেনারেল ওয়াকার এটাকে ওই আদেশকে বাতিল করে আমার সেনাবাহিনীর আমার বাতিল করে গতকালকে আমাকে একজন জেনারেল ক্ষেত্রে আমাকে চিঠি পাঠিয়েছেন। স্যার আপনাকে আমাদের ঘোষণা করতে হবে, তাহলে আমাদের খেয়ে যাবেন, চা খেয়ে যাবেন, কফি খেয়ে যাবেন। লাঞ্চে কথা বলবেন, কফি খেয়ে যাবেন, প্রেস কনফারেন্সে আমি লাঞ্চ করবো, আমি প্রেস কনফারেন্স পরে আমি আসবো। তো আপনার ওয়াকারের কাছে কিন্তু আমার কিন্তু নিউজ 2014 সালে আমি নির্মাণের জন্য এক মাসে কাজ শুরু করছি, এক লাইনে ছুটি সহকারে তৈরি আমার কাজের বন্ধ করে রাখা হয়েছে। যেন ওয়াকারের কাছে উনি আমার এটা কাজের বন্ধ দিয়েছে। এখন আপনাদের কাছে আমি অনেক সময় দিয়েছে, আমি দুঃখিত যে আমি কতগুলি খুশি করতে পারছি, আমি ওইসব পরে কতগুলি খুশি করতে পারছি না। তো আমি উপসংহার করে যাচ্ছি, আমি আর বেশি কথা বলা যাচ্ছে না। এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অধিকার 2024 ছাত্র জনতা সবার বিপ্লব শিক্ষিত নতুন বাংলাদেশ আমাদের জন্য বিপুল সম্ভাবনা নতুন দান করে দিয়েছে। বর্তমান সরকারের প্রতি আমাদের একটা আবেদন আছে, 1 নম্বর সকল হত্যা, ধর্ষণ, রাজনীতি, গুরু নির্যাতন, নিপীড়নের দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে ভবিষ্যতে যেন আর এই ধরনের ঘটনা তার প্রতিকার করুন, তার জন্য কোথাও আইন করুন, আর কোনো ভাবনার উচ্চের খালি না হয়ে যান। আমার বাপ 23 বছর তার ভাইয়ের পরে ফেলে দেবো, ইয়ার কোনো সব কাঁদতে কাঁদতে বন্ধ হয়ে গেছে। আমার ওটা দেখবো 3 বছর কাঁদতে কাঁদতে আমাকে তাকে দেখে চলে গেছে। এই তারা আমার বাবা মারা গেছে, আমার বড় বাচ্চাকে কাঁদতে দেয়নি। আমার বাবা মারা গেছে, 6টা ছেলে একজন সামনে ছিল না। আমি বাবা ধরে লাগছিলাম, আমার সাথে তার থেকে ধার করে বাবা গেছেন কাছে দেবে। আর যেন কোনো মায়ের মুখে খাটিয়ে আমার হাতের পায়ে আপনারা দরকার মনে করেন। আপনারা সুশাসন, আইনের শাসন, বাক স্বাধীনতা, স্বাধীন বিচার ব্যবস্থা সুদৃঢ় বাংলা অধিকার সুনিশ্চিত করে সুশাসনের বাংলাদেশ সার্বভৌমত্ব গঠনের আমার দোয়া। আমি এখানে একটু বলতে চাই যে আমাদের সংবিধান এটা 1905 সালে রচিত হয়েছে। 1970 সালে আওয়ামী লীগ জনগণের কাছে ম্যান্ডেট দিয়েছিল পাকিস্তানের সংবিধানের অধীনে পাকিস্তান রাষ্ট্র গড়ে তোলার জন্য। স্বাধীন বাংলাদেশের স্বাধীন সংবিধান রচনা করে নয়, তারা 1972 সালে পাকিস্তান যুদ্ধ চালিয়ে দিয়েছে, যুদ্ধকে স্বাধীন হয়েছে আলহামদুলিল্লাহ। কিন্তু তারা জনগণের কাছ থেকে নতুন সংবিধানের প্রণয়নের কোন ম্যান্ডেট নেয়নি। এই সংবিধান আমার দেশে বৈধ নয়। একটা নতুন ভাবে কমিটি করে নতুন সংবিধান প্রণয়ন কমিটি করে নতুন সংবিধান করা হলো, এটা বাতিল করা হলো। জন্য বাংলাদেশের সব যেমন সেনাবাহিনীর আইনের আস্থার এইগুলি আমরা একটা যথাযথ পদক্ষেপ নিয়ে নতুন সংবিধান তৈরি করা। আমাদের জাতীয় সঙ্গীত আমি আপনাদের রিসার্চ করতে চাই, উদ্দেশ্যবঙ্গ পাশের বঙ্গভঙ্গ রঙের জন্য এটা ঘোষণা দেখেছেন আমার সোনার বাংলা আছে। এই জাতীয় সঙ্গীত 2 বাংলা 1 করার জন্য জাতীয় সঙ্গীত আমাদেরকে, আমরা কি 2 বাংলা 1 করতে চাচ্ছি? আমরা কি তাদের বাংলাদেশ চাই না? আমাদের পক্ষে অঙ্গীকার
ভূমিকা রাখতে চাই বাংলাদেশ। আপনারা বলেন আমরা স্বাধীন বাংলাদেশ চেয়েছি, স্বাধীন বাংলাদেশ চাই। এই জাতীয় সঙ্গীত আমাদের স্বাধীন বাংলাদেশের অস্তিত্বের পরিবর্তে আমি জোর দাবি জানাচ্ছি নতুন জাতীয় আমাদের নতুন জাতীয় সঙ্গীত আমাদের তৈরি করা হবে। এবং এই মিথ্যারূপে কোনো জাতির ইতিহাস বিশ্ব হতে পারে না। একজন মুখের কথার উপরে ব্যক্তি যে জাতি আল্লাহ বলেছেন আল্লাহ একত্রে আমরা পূর্ণত্বে আমরা অস্তিত্বের বিশ্বাস করতে হবে, না জানতে যেতে হবে। আল্লাহ একত্রে পূর্ণত অস্তিত্বের বিশ্বাস সবাই কোরআন নাযিল করেছেন। হুজুর যখন আনসার জাহাজের শপথ পেয়েছে তাদেরকে বলেছেন আমার যে ন্যায়সঙ্গত আইন করে মানবেন। হুজুর জানতে পারি কিন্তু আমার ন্যায় আদায় দিবেন না, আনসাররা জানতাম আমাদের তারপরে এটা বলেছেন। আর একজন শেখ মুজিব সাহেব উনি 3 বক্তব্য থেকে 3 মিনিট বলেছেন এবং এটাই 30 বক্তব্য হয়ে গেছে। একটা জরিপ ছাড়া কোনো জরিপ ছাড়াই মা বোনের শহীদ বলে তারা মানুষের আবেগকে কাজে লাগিয়ে মানুষকে প্রতারণা করেছে। আমি সরকারের কাছে আবেদন জানাই আপনারা জরিপ করে বের করেন, অ্যাকচুয়ালি 30 লক্ষ হোক 3 কোটি হোক আপনারা বের করেন। আমার জানা মতে এটা 2,86,000 একটা জরিপ হয়েছিল, এটা 2,86,000 ছিল দেখে তারা প্রচার করেনি। ওই 3 লক্ষটাকে 30 লক্ষ বানিয়ে তারে আর 2 লক্ষ মা বদ্ধ হয়েছে। এখনো সময় আছে, এখনো সেই বাস্তবের লোকজন বেঁচে আছে। আমরা সারা দেশে একটা জরিপ করে এই 3 লক্ষ না 30 লক্ষ 2 লক্ষ মানুষ শহীদ হয়েছে কিনা জাতিকে সত্য ইতিহাস জানতে দিন। আমাদের নতুন প্রজন্মকে মিথ্যার উপরে আপনারা জাতিকে গড়ে তুলতে দিবেন না। দয়া করে আল্লাহর ওয়াস্তে আপনারা যদি দেশপ্রেমিক হন একটা সত্যিকারের জরিপ করে এটা ব্যবস্থা করেন। আমি আমার বক্তব্য আর 1 মিনিট বলে শেষ করতে চাই। আমরা বাংলাদেশে ধর্ম গোত্র বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশী। একটা স্বার্থান্বেষী মহল বিভিন্ন ধর্মাবলম্বীদের ধর্মপ্রসারয় বা তাদের এলাকায় গিয়ে আক্রমণ চালিয়ে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছে। হিন্দু খ্রিস্ট বৌদ্ধ চাকমা মারমার নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশী। আমরা সবাই বাংলাদেশী, মুসলিম অধ্যুষিত হলে আমরা বাংলাদেশী। আমাদের পরিচয় একটাই, আমরা বাংলাদেশী। আমরা ঐক্যবদ্ধভাবে একটা সুসংহত জাতি গড়ে তুলতে চাই। এবং আমি অন্য ধর্ম বিশ্বাস না করতে পারি, আমি চাঁদ দিতে প্রস্তুত আছি যেন অন্য ধর্ম মহিলারা তাদের ধর্মীয় উপাসনা যথাযথভাবে করতে পারে। আমরা সবাইকে ঐক্যবদ্ধ এগিয়ে নিশ্চিত করে যার যার ধর্ম শেষে পালন করবে। আমরা সবাই বাংলাদেশী। আমরা হাতে হাত মিলে আসুন, এদেরকে শক্তভাবে দমন করে আমরা আমাদের একটা স্বাধীন সমৃদ্ধ শক্তিশালী বাংলাদেশ জীবন করি, আমাদের স্বপ্নের বাংলাদেশ করি, আমাদের প্রাণ দিয়ে বহু প্রাণের বিনিময়ে এই অর্জিত বাংলাদেশ, নতুন দ্বিতীয় বাংলাদেশ স্বাধীনতার যে শহীদ এবং বীরত্বপূর্ণ যারা কাজ করে তাদেরকে যথাযথ খেতাব দিয়ে পুরস্কৃত করে আমাদের যার যার দায়িত্ব পালন করে আমরা একটা সুখী সমৃদ্ধ আমাদের প্রাণের বাংলাদেশ, সুখের বাংলাদেশ, সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলি। এই আবেদন রেখে আমি আমার বক্তব্য Recording in progress. আমি আপনাদের প্রশ্নের জন্য এখন উন্মুক্ত, আপনার প্রশ্ন থাকলে করতে পারেন। আমি প্রশ্নটা পরিষ্কার শুনতে পাবো।